প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছিলেন ইউভাল নোয়া হারারির লেখা বই সেপিয়েন্স। আজ পড়ছি ১০ম অধ্যায়। হার্নান কার্টেজ তার দলবল নিয়ে ১৫১৯ সালে মেক্সিকো আক্রমণ করেন। তখনকার মেক্সিকো ছিল একটা আলাদা দুনিয়া, বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সেখানকার আদিবাসীরা নিজেদের পরিচয় দিত অ্যাজটেক নামে। অ্যাজটেকরা খুব দ্রুত আবিষ্কার করল তাদের দেশের এই আগন্তুকদের মধ্যে হলুদ রঙের বিশেষ একটি ধাতুর ব্যাপারে একটু বেশি রকম আগ্রহ দেখা যাচ্ছে। তাদের আগ্রহ এত বেশি যে তারা এই একটা জিনিস ছাড়া আর কিছুই বুঝতো না। অ্যাজটেকরা যে সোনা চিনত না তা নয়, দেখতে সুন্দর আর তা সহজে নানা রকম আকার দেওয়া যায়, তাই সোনা দিয়ে মূর্তি আর গয়না বানাতো তারা। মাঝে মধ্যে বিনিময়ের মাধ্যম হিসেবে সোনার গুঁড়োও ব্যবহৃত হতো। তবে অ্যাজটেকরা কিছু কিনতে গেলে দাম দিত কোকো বীজ কিংবা কাপড়ের মাধ্যমে। তাই সোনার প্রতি স্পেনীয়দের আকর্ষণটা তাদের কাছে বেশ অদ্ভুত ঠেকল। খাওয়া যায় না, মাথায় দেওয়া যায় না, এমনকি জিনিসটা এত নরম যে সেটা দিয়ে কোনো হাতিয়ার বা যন্ত্রপাতি বানানো যায় না। তাহলে এটাতে কি আছে যে স্পেনীয়রা এর জন্য এমন পাগল হলো? কোনো এক অ্যাজটেকের এই প্রশ্নের উত্তরে কার্টেজ বলেছিলেন, আমরা সবাই এমন এক রোগে আক্রান্ত যা সারাবার একমাত্র ওষুধ হলো সোনা। স্পেনীয়দের নিবাস আফ্রো এশিয়ান ভূখণ্ডে তখন স্বর্ণের মোহ মহামারীর মতো ছড়িয়ে গেছে। শত্রু মিত্র সবার কাছেই তখন সেটা এক পরম আরাধ্য বস্তু। মেক্সিকো দখলের তিনেক বছর আগে কার্টেজের পূর্বপুরুষরাই আইবেরিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। যীশু খ্রিস্টের অনুসারী আর আল্লাহর বান্দাদের মধ্যে সেই যুদ্ধে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। নষ্ট হয় অগণিত সাজানো বাগান আর ফসলের মাঠ। আল্লাহ ও যিশুর মহিমা বৃদ্ধি করতে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় অনেক সমৃদ্ধ নগরী। যুদ্ধে খ্রিস্টানরা যখন একটু এগিয়ে গেল, তখন তারা তাদের বিজয় চিহ্ন হিসেবে মসজিদ ভেঙে গির্জা গড়তে শুরু করলো। শুধু তাই নয়, খ্রিস্টানরা তখন চালু করলো নতুন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা। সেই মুদ্রায় ছিল ক্রুশ চিহ্ন আর অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার বাণী। এর সঙ্গে তারা চালু করলো মিলারেস নামে একরকম চারকোনা মুদ্রা, যার কথাগুলো অন্যরকম। খ্রিস্টানদের তৈরি সেই মুদ্রায় আরবিতে লেখা ছিল, আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই, মোহাম্মদই তার দূত। মেল গিউয়েল আর একড্রের ক্যাথলিক যাজকরাও এসব মুদ্রা তৈরি করতেন, আর ঈশ্বরভীরু খ্রিস্টান জনতাও সেগুলো ব্যবহার করতেন নিঃসংকোচে। ওদিকে মুসলমানদের ক্ষেত্রেও প্রায় একই রকম ঘটনাই ঘটেছিল। উত্তর আফ্রিকার মুসলিম ব্যবসায়ীরা খ্রিস্টানদের মুদ্রাও ব্যবহার করত। ফ্লোরেন্সের ফ্লোরিন, ভেনিসের ডুকাট বা নেপলসের গিগলিয়াটো কোনো মুদ্রাই তাদের আপত্তি ছিল না। এমনকি অবিশ্বাসী খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমান শাসকেরাও যীশুখ্রিস্ট এবং তার কুমারী মায়ের নামাঙ্কিত মুদ্রায় খুশি মনেই খাজনা গ্রহণ করত। স্যালোকড়ি, মাখোতেল, শিকারী সংগ্রাহক মানুষের টাকা ছিল না। নিজেদের প্রয়োজনীয় সব জিনিস তারা শিকার করে বা কুড়িয়ে পেত, অথবা বানিয়ে নিত নিজেরাই। খাবার, ওষুধ, জামা, জুতা সবকিছুই। গোষ্ঠীর এক একজন মানুষ এক একটা কাজে পারদর্শী হতো, কিন্তু তারা একে অপরকে সাহায্য করত সব সময়। একজন কারো কাছ থেকে খাবার জন্য মাংস পেলে বিনিময়ে হয়তো তাকে চিকিৎসার সেবা দিত। প্রত্যেক গোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল। কড়ি, রং, পাথর এরকম অল্প কিছু জিনিসের জন্য তাদের নিজ গোষ্ঠীর বাইরের লোকেদের কাছে যেতে হতো। তাদের লেনদেনগুলোও হতো খুব সহজে। অল্প কয়েকটা কড়ির বিনিময়ে হয়তো তারা পেয়ে যেত একটা চকমকি পাথর। কৃষি বিপ্লবের পরেও মানব সমাজের অর্থনীতি খুব বেশি বদলায়নি। কৃষিযুগে মানুষ ছোট ছোট গ্রাম তৈরি করে বসবাস করতে শুরু করে। এই গ্রামগুলোও অর্থনৈতিকভাবে স্বাধীন ছিল। গ্রামবাসীরা নিজেরাই নিজেদের এবং আশেপাশের মানুষদের বেশিরভাগ প্রয়োজন মেটাতো। গ্রামের বাইরে লেনদেন করতে হতো খুব কম। কেউ হয়তো ভালো জুতো তৈরি করত, কেউ হয়তো নানান রোগের চিকিৎসায় পারদর্শী ছিল। গ্রামের বাকি লোকেরা জানতো জুতো হারালে বা অসুস্থ হলে কার কাছে যেতে হবে। কিন্তু গ্রামগুলো ছিল ছোট, আর তাতে মানুষও ছিল কম। তাই সারাদিন ধরে জুতো তৈরি বা চিকিৎসা করতে পারত না কেউ। গৃহস্থলীর অন্য কাজগুলোও তো করতে হবে। বড় বড় শহর ও রাজ্য প্রতিষ্ঠা আর যোগাযোগ অবকাঠামো তৈরি হওয়ার পর একজন মানুষ একটি নির্দিষ্ট বিষয়ে পুরোপুরি মনোনিবেশ করার সুযোগ পেল। ঘনবসতিপূর্ণ শহরগুলোতে এক একজন মানুষ হয়ে উঠতে লাগলো পেশাদার চিকিৎসক, কাঠমিস্ত্রি, ধর্মযাজক, সৈন্য কিংবা উকিল। অনেকেই অনেক গ্রামেই
উৎকৃষ্ট মানের মদ, জলপাই তেল আর মাটির পাত্র তৈরি হতো। সেসব গ্রামের মানুষ ভাবল, যে জিনিসটা তারা ভালো বানাতে পারে, শুধু সেটা বেশি করে বানালেই তো হয়। বাকি সব দরকারি জিনিস তো এগুলোর বিনিময়ে অন্যদের কাছ থেকে জোগাড় করা যায়। বুদ্ধিটা খারাপ নয়। সব জায়গার আবহাওয়াও আর মাটির গুণাগুণ তো সমান নয়, তাই সবকিছু সব জায়গায় সমানভাবে হয় না। আমার বাগানে যদি ভালো আঙুর না হয়, তবে পাশের গ্রামের চমৎকার মদ রেখে কেন নিজের বানানো যেন তেন মদ খাবো? আমার গ্রামের মাটিতে যদি ভালো পাত্র তৈরি না হয়, তবে পাশের গ্রাম থেকে ভালো পাত্র কেনাই তো উচিত। শুধু মদ আর মাটির পাত্রর মানই নয়, সেই সময় মানুষের পেশাগত দক্ষতাও বেড়ে গেল। প্রচুর চর্চার ফলে চিকিৎসক ও উকিলের মতো পেশার মানুষেরা তাদের দক্ষতা ঝালিয়ে নেওয়ারও সুযোগ পেল। কিন্তু এর ফলে তৈরি হলো নতুন একটি সমস্যা। একেকজন মানুষ এক একটা জিনিস ভালোভাবে তৈরি করতে শিখলেও প্রয়োজন তো আছে সবকিছুরই। তাহলে অন্যের তৈরি করা জিনিসের সঙ্গে নিজের তৈরি জিনিসের বিনিময়টা কিভাবে হবে? অন্যর প্রয়োজনে নিজের উৎপাদিত পণ্য দেওয়া এবং নিজের প্রয়োজনে অন্যর থেকে নেওয়া, অনেকগুলো অচেনা মানুষ নিয়ে গড়ে ওঠা একটা সমাজে একরকম বিনিময় প্রথা চালু রাখা কঠিন। নিজেদের পরিবারের সদস্য বা প্রতিবেশীদের সাহায্য করা সহজ। বহিরাগত মানুষকে সাহায্য করে বিনিময়ে কিছু পাওয়ার আশা কম। আবার কাউকে কোনোভাবে সাহায্য করলে সেও যে পাল্টা সাহায্য করতে পারবে, তারও নিশ্চয়তা নেই। তারপরও যদি পণ্যের সংখ্যা কম হয়, তাহলে সেক্ষেত্রে বিনিময় পদ্ধতি চললেও চলতে পারে, কিন্তু কোনো জটিল অর্থনৈতিক ব্যবস্থা এই পদ্ধতির উপর গড়ে উঠতে পারে না। ব্যাপারটা আরেকটু তলিয়ে দেখা যাক। মনে করুন আপনি সেই সময়ের একজন আপেল চাষী। সারা দেশে সবচেয়ে মিষ্টি আপেল যে বাগানে ফলে সেটা আপনার। পাহাড়ের কোলের সেই আপেল বাগানে সারাদিন খাটতে খাটতে একদিন আপনার জুতো ছিঁড়ে গেল। তো আপনি তখন একটা গাধায় চড়ে রওনা দিলেন নদীর ধারের বাজারে। ওখানে যে মুচি আছে তার কাছ থেকে শক্তপোক্ত একজোড়া জুতা বানিয়ে আনতে। গিয়ে মুচিকে বললেন একজোড়া জুতো বানিয়ে দিতে, যেটা টিকবে কমসে কম 5 বছর। বিনিময়ে আপনি তাকে দেবেন আপনার বাগানের চমৎকার কিছু আপেল। মুচি মাথা চুলকে ভাবতে লাগলো, এক জোড়া জুতোর বদলে কতগুলো আপেল চাইবে সে। প্রতিদিন অনেক মানুষকেই সে জুতো বানিয়ে দেয়। বিনিময়ে কেউ আপেল দেয়, কেউ গম, না হয় একটা ছাগল, নয়তো খানিকটা কাপড়। সবাই যে ভালো জিনিসই দেয় তাও নয়। আবার এমন লোকও জুতো কিনতে আসে যাদের রাজদরবারে ভালো যোগাযোগ আছে, কিংবা হয়তো পিঠের ব্যথা সারিয়ে দিতে পারে। জুতোর দাম হিসাবে সেটাও মন্দ নয়। আগেরবার যখন কেউ আপেল দিয়ে জুতো কিনতে এসেছিল, সেও মাস তিনেক আগের কথা। তখন জুতোর বিনিময়ে সে 3 বস্তা না 4 বস্তা আপেল দিয়েছিল, তা এখন মনে নেই। তবে এটা মনে পড়েছে যে আপেলগুলো বেশ টক ছিল। আবার সেবার যে জুতোটা বানিয়েছিল সেটা ছিল মেয়েদের জুতো, ছোট আকারের। এবারেরটা তা নয়। এদিকে গত কয়েক মাস ধরে কি একটা রোগে গরু ছাগল মরে যাচ্ছে। চামড়াওয়ালারা তাই চামড়ার বদলে এক জোড়ার জায়গায় 2 জোড়া করে জুতো চাইছে। সেটাও ভাববার বিষয়। এই বিনিময়ের অর্থনীতিতে প্রতিদিন আপেল চাষি আর মুচিকে নতুন করে আপেল আর জুতোর বিনিময় মূল্য ঠিক করতে হবে। এখন বাজারে যদি 100 রকমের পণ্য থাকে, তাহলে সবাইকে মোট 4,950 রকমের বিনিময় হিসাব মাথায় নিয়ে ঘুরতে হবে। আর 1,000টা পণ্য থাকলে সংখ্যাটা দাঁড়াবে 4,99,500। এভাবে কি চলে? এখানেই শেষ নয়। ধরুন একজোড়া জুতোর বদলে কতগুলো আপেল দেওয়া যায়, সেটা কোনো একভাবে ঠিক করা গেল। তাহলেও কি লেনদেন সম্ভব? বিনিময় হতে হবে দুপক্ষের সম্মতিতে। মুচি যদি বলে তার আপেলের কোনো দরকার নেই, আপাতত সে তার স্ত্রীকে তালাক দেওয়ার পথ খুঁজছে, তাহলে আপনি হয়তো ভাবলেন, এ আর এমন কি? আপেল নিতে চায় এমন একজন উকিলকে খুঁজে বের করতে পারলেই তো বেশ একটা ত্রিপক্ষীয় বিনিময় করে ফেলা যায়। কিন্তু উকিল যদি আবার বলে আপেল চাই না, চুল ছাড়তে চাই, তখন এই সমস্যার সমাধান করতে কিছু কিছু সমাজে একটা কেন্দ্রীয় বিনিময় ব্যবস্থা তৈরি হলো। এই ব্যবস্থায় যে যা কিছু উৎপাদন করে তা সংগ্রহ করা হলো, তারপর সেগুলো সবার মাঝে প্রয়োজন অনুযায়ী বিলিবন্টন করে দেওয়া হলো। এই ব্যবস্থার সবচেয়ে বড় এবং ব্যর্থ উদাহরণ ছিল সোভিয়েত ইউনিয়ন। ওখানে সবাই সাধ্যমতো কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ সংগ্রহ করবে। এই নীতিটা বাস্তবে পাল্টে গিয়ে হয়ে গেল সবাই যথাসম্ভব কম কাজ করবে এবং যত বেশি সম্পদ আদায় করবে। কয়েক জায়গায় এই উদ্যোগ কিছুটা সফল হয়েছিল, তার মধ্যে একটা হলো ইনকা সাম্রাজ্য। তবে ঘুরে ফিরে সব সমাজই একটা সমাধানে থিতু হয়েছে, সেটা হলো টাকা, কড়ি আর বিড়ি।
টাকা জিনিসটা নানা জায়গায় নানাভাবে আবিষ্কৃত হয়েছে। টাকা আবিষ্কারের জন্য কোনো প্রযুক্তিগত উৎকর্ষের দরকার হয়নি। এটা ছিল সম্পূর্ণ মানসিক বিপ্লব। ষষ্ঠ অধ্যায়ে আমরা মানুষের যেসব সামষ্টিক কল্পনা নির্ভর ধারণাগুলোর কথা বলেছিলাম, তার মধ্যে অন্যতম হলো টাকা। টাকা মানে ধাতব পয়সা বা কাগজের নোট নয়। টাকা হলো এমন কিছু যা দিয়ে কোনো কিছুর একটা সুনির্দিষ্ট তুলনামূলক মূল্য নির্ধারণ করা যায়। টাকায় মূল্য নির্ধারণ করলে খুব সহজে বিভিন্ন জিনিসের বিনিময়ে মূল্য বের করা যায়। কতগুলো আপেল দিয়ে একজোড়া জুতো পাওয়া যাবে সেটা খুব সহজে বোঝা যাবে যদি আমরা দুটো জিনিসেরই দামই টাকায় হিসাব করি। টাকার কারণে এই বিনিময়টাও খুব সহজ হয়ে যায়। সম্পদ সঞ্চয় করতেও সুবিধা হয়। টাকা অনেক রকমের হয়। তার মধ্যে সবচেয়ে পরিচিত রূপ হলো ধাতব পয়সা। তবে পয়সায় তৈরির বহু আগেই মুদ্রা ব্যবস্থা চালু হয়। মুদ্রা হিসেবে অনেক কিছুই ব্যবহৃত হয়েছে। কড়ি, গৃহপালিত পশু, চামড়া, লবণ, খাদ্যশস্য, কাপড় কিংবা প্রতিজ্ঞাপত্র। নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করার অঙ্গীকার করা কাগজ। অনেকটা এখনকার চেকের মতো। ৪,০০০ বছর আগে আফ্রিকা, দক্ষিণ ও পূর্ব এশিয়া আর ওশানিয়াতে কড়ির মুদ্রার চালু ছিল। ব্রিটিশ শাসিত উগান্ডাতেও গত শতাব্দীতেও কড়ি দিয়ে কর পরিশোধ করেছে মানুষ। আজকের দিনের জেলখানা বা বন্দি শিবিরগুলোতে মুদ্রা হিসেবে সিগারেট বেশ চলে। এমনকি অধমপায়ী বন্দীরাও এই মুদ্রায় বেচাকেনা করে। সব ধরনের দ্রব্য ও সেবার দাম হিসেব করা হয় সিগারেট দিয়ে। আউশভিৎস বন্দি শিবির থেকে ফেরা এক যুদ্ধবন্দীর মুখেই শোনা যায়, আমরা সবাই সিগারেটকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছিলাম। সবকিছুর দাম হিসাব করতাম সিগারেটে। স্বাভাবিক সময়ে, মানে যখন গ্যাস চেম্বারের জন্য নিয়মিত নতুন কয়েদিরা আসতো, তখন ১২টা সিগারেট দিয়ে একটা পাউরুটি পাওয়া যেত। ৩০টা সিগারেট দিয়ে পাওয়া যেত একটা ৩০০ গ্রামের মাখনের প্যাকেট। ৮০ থেকে ২০০ সিগারেটে একটা হাতঘড়ি। ১ লিটার অ্যালকোহলের দাম ছিল পুরো ৪০০টা সিগারেট। সত্যি বলতে কি, আজকের দিনেও ছাপানো নোট আর পয়সাও টাকার ধারণা। একটা ছোট উদাহরণ, বই আর কিছুই নয়। ২০০৬ সালে সারা পৃথিবীর সব মানুষের মোট অর্থ সম্পদের পরিমাণ ছিল ৬০ লক্ষ কোটি ডলার। কিন্তু পৃথিবীর সব কাগজের নোট আর পয়সা জড়ো করলে তার মোট মূল্যমান হবে ৬ লাখ কোটি ডলারেরও কম। অর্থাৎ মোট সম্পদের ৯০%-এরও বেশি হলো স্রেফ ব্যাংকের খাতায় বা কম্পিউটারের ডিস্কে লেখা কিছু সংখ্যা। আজকের দিনে বেশিরভাগ ব্যবসায়িক লেনদেন হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে। হাতে নগদ টাকা লেনদেন না করে সেটা করা হচ্ছে চেকের মাধ্যমে অথবা এক কম্পিউটার থেকে কিছু তথ্য এনে অন্য কম্পিউটারে পাঠিয়ে। এক ফেরারি আসামি ছাড়া আর কেউ কি আজকের দিনে একটা বাড়ি কিনতে বস্তাভর্তি টাকা নিয়ে যাবে? নোট আর পয়সার চেয়ে টাকার পরিমাণটা ইলেকট্রনিক মাধ্যমে একটা তথ্য হিসাবে বহন করা অনেক সহজ, হিসাব রাখাটাও সহজ। জটিল বাণিজ্যিক পরিবেশে একটা মুদ্রা ব্যবস্থা থাকা অপরিহার্য। এই মুদ্রা ব্যবস্থা থাকার কারণেই একজন মুচির শুধু বিভিন্ন রকম জুতোর দাম জানলেই চলে। একজোড়া জুতো কয়টা আপেলের সমান সেটা নিয়ে তাকে মাথা ঘামাতে হয় না। আবার এই মুদ্রা ব্যবস্থার জন্যই একজন আপেল চাষিকে জুতোর জন্য আপেল ভক্ত মুচিকে খুঁজে বেড়াতে হয় না। টাকার সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য সম্ভবত এটাই যে টাকা সর্বজন গ্রাহ্য। একজন মানুষের কাছে টাকা গ্রহণযোগ্য, কারণ সমাজের বাকি সবার কাছেও সেটা গ্রহণযোগ্য। টাকার বিনিময়ে সবাই তার উৎপাদিত পণ্য বা সেবা বিক্রি করতে রাজি, কারণ টাকা দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসটা কিনে ফেলা যায়। টাকা হলো এমন এক সার্বজনীন মাধ্যম যা ব্যবহার করে যে কোনো কিছুকে অন্য যে কোনো কিছুতে রূপান্তর করা যায়। এই টাকার মাধ্যমেই পেশিশক্তি জ্ঞানে পরিণত হয়। যখন একজন সৈনিক ছুটি নিয়ে তার সৈনিক জীবনের জমানো টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, একজন জমিদার যখন তার জমি বিক্রি করার টাকায় কর্মচারীদের বেতন দেয়, আসলে তিনি তখন জমির বিনিময়ে অর্জন করেন আনুগত্য। টাকার মাধ্যমেই স্বাস্থ্যসেবা পরিণত হয়েছে আইনগত সাহায্যে। যখন একজন চিকিৎসক তার পারিশ্রমিক থেকে উকিলের পারিশ্রমিক দেন, এমনকি যৌনতার মতো ব্যাপারকেও পরকালের পাপমুক্তির কাজে লাগাতে পারে এই টাকা। পঞ্চদশ শতাব্দীতে কিছু নারী পতিতাবৃত্তির মাধ্যমে অর্জিত টাকা খরচ করতেন ক্যাথলিক গির্জা থেকে পাপমুক্তির সনদ কিনতে। টাকা শুধু এক জিনিসকে অন্য জিনিসে রূপান্তরই করে না, টাকার আরেকটা গুণ হলো সেটা সম্পদ সংরক্ষণের জন্যও খুব উপযোগী। অনেক মূল্যবান জিনিস আছে যা ধরেই রাখা যায় না, যেমন সময় বা সৌন্দর্য। আবার অনেক সম্পদ ধরে রাখা যায় অল্প সময়ের জন্য, যেমন স্ট্রবেরি। কিছু সম্পদ আছে যা রেখে দেয়া যায়, কিন্তু তাতে জায়গা আর যত্ন
দুইই দরকার হয়। যেমন খাদ্যশস্য। খাদ্যশস্য বছরের পর বছর রাখা যায়, কিন্তু সেজন্য বিরাট গোলা বানাতে হবে, শস্য শুকাতে হবে, চোর আর ইঁদুরের হাত থেকে বাঁচাতে হবে। অন্যদিকে টাকা, সেটা কাগজ হোক বা কড়ি হোক বা কম্পিউটার ডিস্কের কোনো সংখ্যাই হোক, এইসব সমস্যা থেকে মুক্ত। কড়ি পচে যায় না, ইঁদুরে খায় না, আগুনেও পোড়ে না, আবার রাখতে বেশি জায়গাও লাগে না। সম্পদকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে হলে সম্পদ শুধু এক জায়গায় রেখে দিলে চলে না। মাঝে, মাঝে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ারও প্রয়োজন হয়। স্থাবর সম্পদ যেমন ঘরবাড়ি নিয়ে যাওয়া অসম্ভব, খাদ্যশস্য নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু কষ্টসাধ্য। কল্পনা করুন টাকার প্রচলনের আগে সেই প্রাচীন পৃথিবীর কথা, যেখানে একজন ধনী কৃষকের আছে বিশাল বাড়ি আর মাঠ ভরা ধান। সে যদি দূরে কোথাও চলে যেতে চায়, তার এত সম্পদের কি হবে? বাড়ি আর মাঠের ধান কোনোটাই সঙ্গে নেওয়ার মতো নয়। এগুলোর বিনিময়ে যে প্রচুর পরিমাণে চাল বা অন্য কোনো শস্য জোগাড় করতে পারে, কিন্তু সেটা নিয়ে যাওয়াও কি এত সহজ? টাকা থাকলে এটা কোনো সমস্যাই না। সে সোজা তার বাড়ি আর জমি বিক্রি করে দেবে। তারপর এক থলে কড়ি সঙ্গে নিয়ে চলে যাবে যেখানে ইচ্ছা। টাকার তারল্যের কারণে তাকে যেকোনো কিছুতে পরিণত করা যায়, জমিয়ে রাখা যায়, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এই গুণের কারণেই বর্তমান গতিময় অর্থনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠার পেছনে টাকার গুরুত্ব অপরিসীম। টাকা ছাড়া এমন বিশাল, জটিল এবং গতিশীল অর্থনীতির কথা কল্পনাও করা যেত না। টাকা কিভাবে কাজ করে? কড়ি থেকে ডলার যে রূপেই থাকুক, টাকা মূল্যবান। কারণ এর মূল্য আছে আমাদের সম্মিলিত কল্পনায়। এই মূল্য কড়ির রাসায়নিক গুণাগুণ বা কাগজের রং বা আকার আকৃতির জন্য নয়। অন্যভাবে বলতে গেলে টাকা আসলে কোনো বস্তু নয়, একটা মানসিক ধারণা মাত্র। তার মানে আমরা যখন কোনো কিছু বিক্রি করে টাকা নেই, তখন টাকা বাস্তব বস্তুকে রূপান্তরিত করে একটা কাল্পনিক বস্তুতে। তাই প্রশ্ন আসে, এই ধারণাটা কাজ করে কেন? কেন একজন কৃষক মাঠ ভরা ধানের বদলে কতগুলো কড়ি গ্রহণ করত? কেন আজকের দিনে কয়েকটা রংচটা কাগজের জন্য ইচ্ছায় বা অনিচ্ছায় নানা রকম কাজ করে মানুষ? মানুষ এসব কাজ করে তাদের সম্মিলিত কল্পনার উপর বিশ্বাস রেখে। পৃথিবীতে যত রকম মুদ্রা ব্যবস্থা চালু আছে, তাদের প্রত্যেকটার মূল ভিত্তি হলো এই বিশ্বাস। একজন কৃষক যখন কিছু কড়ির বিনিময়ে তার সব সম্পত্তি বেচে দিয়ে দূরদেশে পাড়ি জমায়, সে তখন বিশ্বাস করে যে সে যেখানে যাচ্ছে সেখানকার মানুষও এই কড়ির বিনিময়ে তাকে খাবার ও আশ্রয় দেবে। টাকাকে মানুষের পারস্পরিক বিশ্বাসের উপকরণ বললে কম বলা হয়। আসলে টাকা হলো সারা পৃথিবীর মানুষের সার্বজনীন ও সর্ববৃহৎ সম্মিলিত বিশ্বাসের আধার। এই বিশ্বাসটা একদিনে তৈরি হয়নি। এটা অনেক দিনের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রক্রিয়ার ফল। আমি কেন কড়ি, স্বর্ণমুদ্রা বা কাগজের নোটে বিশ্বাস করব? আমি বিশ্বাস করব আমার আশেপাশের মানুষ বিশ্বাস করে, কারণ আমি এতে বিশ্বাস করি। আমরা সবাই বিশ্বাস করি, কারণ দেশের রাজাও এতে বিশ্বাস করেন, খাজনা আদায় করেন এর মাধ্যমেই। আমাদের পুরোহিতরাও এতে বিশ্বাস রেখেই সব খাজনা গ্রহণ করেন। একটা ডলারের নোটের এক পাশে থাকে যুক্তরাষ্ট্রের কোষাধ্যক্ষের স্বাক্ষর, অন্য পাশে লেখা থাকে ঈশ্বরে আমাদের বিশ্বাস, ইন গড উই ট্রাস্ট। এই বিশ্বাসই আমাদের রাজনৈতিক, সামাজিক এবং আদর্শিক কাঠামোর সঙ্গে মুদ্রা ব্যবস্থাকে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। এই সম্পর্ক এতই গভীর যে রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক সংকট দেখা দেয়, ব্যবসায়ীদের মেজাজ মর্জির উপর নির্ভর করে, শেয়ার বাজার ওঠানামা করে। শুরুতে যখন টাকা জিনিসটা প্রচলন হয়, তখন এই বিশ্বাসের ব্যাপারটা ছিল না। তাই তখন মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো এমন কিছু যার একটা সত্যিকারের মূল্য আছে। মানুষের জানামতে প্রথম অর্থ ছিল সুমেরীয় এলাকায় ব্যবহৃত বার্লি টাকা। মজার ব্যাপার হলো, টাকা হিসাবে বার্লির প্রচলন হয়েছিল ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে, ঠিক যখন মানুষ সেই একই জায়গায় লিখন পদ্ধতি আবিষ্কার করে। এই দুটো ঘটনা সমসাময়িক হওয়ার কারণ হলো, মানুষ লিখতে শুরু করে মূলত তাদের প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে। আর প্রশাসনিক তৎপরতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডও বেড়ে যায়। সেই বর্ধিত অর্থনৈতিক ব্যবস্থার চাহিদা পূরণ করতেই টাকার উদ্ভব। বার্লি টাকা আসলে বার্লি, একটা নির্দিষ্ট পরিমাণ বার্লি তখন কোনো জিনিসের মূল্য পরিমাপ বা বিনিময়ের জন্য একক হিসেবে ধরা হতো। সবচেয়ে বেশি প্রচলিত পরিমাণটার নাম ছিল সিলা, সেটা প্রায় ১ লিটারের সমান। বার্লি পরিমাপের জন্য ১ সিলা প্রমাণ আয়তনের পাত্রও তখন প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। তাই বার্লি দিয়ে লেনদেন করাটা বেশ সহজ হয়ে গিয়েছিল। সে সময়ে কর্মীদের বেতনও দেওয়া হতো বার্লিতে। একজন পুরুষ শ্রমিক তার কাজের জন্য পেত মাসে ৬০টি সিলা বার্লি। নারী শ্রমিক পেত অর্ধেক। শ্রমিকদের সর্দার পেত ১ মাসে
1200 থেকে 5000 সিলা। সবচেয়ে বড় খাদকের পক্ষেও মাসে 5000 সিলা বার্লি খাওয়া সম্ভব নয়। তবে অতিরিক্ত বার্লি দিয়ে অন্য সব দরকারি জিনিসপত্র কেনা যেত। বার্লির নিজের একটা মূল্য থাকলেও একটা পণ্যকে মুদ্রা হিসেবে ব্যবহারে অভ্যস্ত হতে মানুষকে বেশ বেগ পেতে হয়েছিল। হওয়ারই কথা, আজ যদি আপনি ১ বস্তা বার্লি নিয়ে কোনো ফাস্টফুডের দোকানে গিয়ে সেটার বিনিময়ে একটা পিৎজা অর্ডার দেন, দোকানের লোকজন সম্ভবত পুলিশে খবর দেবে। তবে টাকা জিনিসটার উপর সবাইকে যে বিশ্বাস স্থাপন করতে হয়, বার্লির ক্ষেত্রে সেটা বেশ সহজেই হয়েছিল। কারণ বস্তু হিসেবে বার্লি তো আসলেই একটা সহজাত মূল্য আছে। খিদে পেলে সেটা খাওয়া যায়, কিন্তু বার্লি জমিয়ে রাখা বা নিয়ে ঘুরে বেড়ানোটা তত সহজ নয়। টাকার ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবটা ঘটে যখন মানুষ আপাত মূল্যহীন সঞ্চয় এবং বহনযোগ্য কোনো বস্তুকে মুদ্রা হিসেবে গ্রহণ করে। সেটা ঘটেছিল খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে মেসোপটেমিয়াতে। রূপাকে মুদ্রা হিসেবে গ্রহণ করে সেখানকার মানুষ। একে বলা হতো শেকেল। সেই রূপার শেকেলে ঠিক পয়সা বলা যাবে না। মোটামুটি ৮.৩৩ গ্রাম রূপাকে ১ শেকেল বলা হতো। হাম্মুরাবির আইনে যে বলা হয়েছিল, কোনো উচ্চতর মানুষ কোনো দাসীকে হত্যা করলে দাসীর মালিককে ২০ শেকেল রূপা ক্ষতিপূরণ দেবে, এর মানে হলো তাকে ১৬৬ গ্রাম রূপা দিতে হবে, ২০টা রৌপ্য মুদ্রা নয়। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের কিছু জায়গাতেও রৌপ্য মুদ্রা নয়, রূপা দেওয়ার কথা আছে। যোসেফের ভাইয়েরা তাকে ২০ শেকেল অর্থাৎ ১৬৬ গ্রাম রূপার বিনিময়ে বেচে দিয়েছিল ইসমাইলীদের কাছে। বার্লির সঙ্গে রূপার পার্থক্য হলো, বার্লির মতো রূপার বিশেষ কোনো উপযোগিতা নেই। রূপা খাওয়া যায় না, গায়ে দেওয়া যায় না, রূপা দিয়ে কোনো কাজের যন্ত্রপাতিও বানানো যায় না। রূপা দিয়ে লাঙলের ফলা বা তলোয়ার বানালে প্রথম আঘাতেই সেটা দুমড়ে মুচড়ে যাবে। হ্যাঁ, একটা কাজে সেটা লাগতো, সোনা আর রূপা দিয়ে গয়না বানানো হতো, আর সেটা ছিল আভিজাত্যের চিহ্ন। অর্থাৎ রূপা দিয়ে কোনো প্রয়োজন না মিটলেও বিলাসিতার জন্য, সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য সেটা ব্যবহৃত হতো। রূপার মূল্য ছিল পুরোপুরি সাংস্কৃতিক। মূল্যবান ধাতুগুলোর নির্দিষ্ট ওজনকে মানদণ্ড ধরে লেনদেন করতে করতে একসময় মানুষ ধাতব পয়সা আবিষ্কার করে ফেলে। খ্রিস্টপূর্ব ৬৪০ সালের দিকে ইতিহাসের প্রথম পয়সার তৈরি হয় পশ্চিম আনাতোলিয়ায়। লিডিয়ার রাজা আলিয়াতেসের রাজত্বে একটা সুনির্দিষ্ট পরিমাণ সোনা বা রূপা দিয়ে এক একটা পয়সা তৈরি হতো। পয়সাগুলোর উপরে খোদাই করা থাকতো কোনো একটা চিহ্ন। এই চিহ্ন দিয়ে দুটি কাজ হতো: এক, পয়সার মূল্যমান বোঝা যেত, আর দুই, পয়সাটা যে যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তৈরি হয়েছে সেটা নিশ্চিত হতো। আজকের পৃথিবীতে চালু থাকা প্রায় সব পয়সাই সেই একই নীতিতে তৈরি। ধাতব খণ্ডের চেয়ে ধাতব পয়সা ব্যবহার করা দুটো কারণে বেশি সুবিধাজনক। প্রথমত, ধাতব খণ্ড দিয়ে বেচাকেনা করতে গেলে প্রতিবার সেটার ওজন মাপতে হতো। আর দ্বিতীয়ত, খালি ওজন মাপলেই নিশ্চিত হওয়া যেত না যেই রূপার টুকরাগুলো গ্রহণ করবে সে কিভাবে জানবে যে ওগুলো আসল রূপা, রূপার প্রলেপ দেওয়ার সীসা নয়। পয়সার ব্যবহার করলে দুটো সমস্যাই দূর হয়। পয়সার উপরের চিহ্নটাই নিশ্চিত করে যে ওটার ওজন ঠিক আছে। দাঁড়িপাল্লায় না মেপেই ওগুলো গ্রহণ করা যায়। আর তার চেয়েও বড় কথা হলো, সেই চিহ্ন দেখেই বোঝা যায় যে পয়সাগুলো বানিয়েছে কোনো উপযুক্ত কর্তৃপক্ষ। যুগে যুগে পয়সার ওজন, আকার, চিহ্ন নানাভাবে বদলেছে, কিন্তু তার অন্তর্নিহিত নীতি একই আছে। পয়সার উপর চিহ্নটা হলো রাজার বাণী: আমি মহান সম্রাট, নিশ্চিত করছি যে এই পয়সাটা ঠিক ৫ গ্রাম সোনা আছে। কেউ যদি এই পয়সা জাল করার সাহস দেখায়, অর্থাৎ আমার স্বাক্ষর নকল করে, সেটা হবে আমার মর্যাদার উপর চরম আঘাত, আর যে অপরাধের জন্য সে পাবে চরম শাস্তি। এজন্যই টাকা জাল করাকে শুধু লোক ঠকানো নয়, তার চেয়েও বড় মাপের অপরাধ হিসেবে গণ্য করা হয়। টাকা জাল করার অর্থ হলো সার্বভৌমত্বের লক্ষণ, স্বয়ং রাজার ক্ষমতায় হস্তক্ষেপ। এ ধরনের অপরাধে সাধারণত শাস্তি হতো নির্যাতন ও মৃত্যু। মানুষ যতদিন রাজা ও রাজত্বে বিশ্বাস করবে, ততদিন এই রাজার নামাঙ্কিত মুদ্রাকেও বিশ্বাস করবে। রোমান সাম্রাজ্যের বাইরের মানুষও রোমের ডিনেরিয়াস মুদ্রা নির্দ্বিধায় গ্রহণ করত, কারণ তারা রোমান সম্রাটকে বিশ্বাস করত, আর ওই মুদ্রায় আঁকা থাকত সেই সম্রাটের নাম ও ছবি। আবার উল্টোভাবে রোমান সম্রাটের ক্ষমতাও নিহিত ছিল এই ডিনেরিয়াস মুদ্রার মধ্যে। শুধু চিন্তা করে দেখুন, এই বিশাল রোমান সাম্রাজ্যের প্রজাদের কাছ থেকে যদি খাজনা আদায় করা হতো গম আর বার্লিতে, কেমন হতো সেটা? আবার সেই খাজনা রোমের রাজকোষে জমাই বা হতো কিভাবে? আর সেটা ব্রিটেনে নিয়েই বা সেখানকার সৈন্যরা বেতনই বা দেওয়া যেত কিভাবে?
কি হতো যদি শুধু রোমের মানুষ এই মুদ্রা ব্যবহার করত আর বাইরের লোকেরা সেটা গ্রহণ না করে কড়ি ব্যবহার করত? সেক্ষেত্রেও সেই পুরনো সমস্যাই রয়ে যেত। স্বর্ণের মহিমা। রোমান মুদ্রা ডিনেরিয়াসের ওপর মানুষের আস্থা এতটাই বেশি ছিল যে রোমান সাম্রাজ্যের বাইরে মানুষও সেটা সাদরে গ্রহণ করে। খ্রিস্টীয় প্রথম শতকে ভারতেও এই ডিনেরিয়াস চলত, যদিও রোমান সৈন্যবাহিনী তখনও ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। এই মুদ্রার উপর ভারতীয়দের আস্থা এতই বেশি ছিল যে তারা ডিনেরিয়াসের আদলে মুদ্রা তৈরি করতে শুরু করে, এমনকি রোমান সম্রাটের ছবিসহ। ডিনেরিয়াস শব্দটাই মুদ্রার প্রতিশব্দে পরিণত হয়। সেই রোমান ডিনেরিয়াস নামটাই আরব খলিফাদের হাতে হয়ে যায় দিনার। আজও জর্ডান, ইরাক, সার্বিয়া, মেসোডোনিয়া, টিউনিসিয়া সহ বেশ কিছু দেশে রাষ্ট্রীয় মুদ্রার নাম দিনার। এই লিডীয় ধাঁচের মুদ্রা যখন ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ভারত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই চীনে গড়ে উঠেছিল নতুন এক মুদ্রা ব্যবস্থা। সেই ব্যবস্থায় মুদ্রা ছিল ব্রোঞ্জের পয়সা আর চিহ্নবিহীন সোনা ও রূপার পিণ্ড। তবে এই দুই রকম মুদ্রার মধ্যে একটা জায়গায় মিল ছিল, সেটা হলো সোনা ও রূপার ব্যবহার। এ কারণেই চৈনিক অঞ্চলের সঙ্গে লিডীয় অঞ্চলের আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক তৈরি হতে সমস্যা হয়নি। মুসলিম ও ইউরোপীয় বণিক ও দিগ্বিজয়ীদের হাত ধরে স্বর্ণের মহিমা ছড়িয়ে পড়ে পৃথিবীর আনাচে কানাচে। আর আজকের পৃথিবী জুড়েই একই মুদ্রা ব্যবস্থায় চলে যায়, যার মূলে আছে সোনা ও রূপা, আছে ব্রিটিশ পাউন্ড ও মার্কিন ডলারের মতো মুদ্রা। এই বহুজাতিক মুদ্রার উদ্ভব প্রথম এশিয়া ও আফ্রিকা, আর পরে পুরো পৃথিবীকেই অর্থনৈতিকভাবে একীভূত করে ফেলে। মানুষ আগের মতোই নানান ভাষায় কথা বলে, বিভিন্ন শাসকের প্রতি আনুগত্য জানায়, বিভিন্ন ভিন্ন ভিন্ন ধর্ম পালন করে, কিন্তু স্বর্ণ ও রৌপ্য মুদ্রায় লেনদেন করতে তাদের কোনো বিভেদ নেই। সোনা ও রূপার মূল্যের উপর সব মানুষের এই যৌথ বিশ্বাস না থাকলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কোনোভাবেই সম্ভব হতো না। ষোড়শ শতকে আমেরিকায় পাওয়া সোনা দিয়ে ইউরোপীয়রা পূর্ব এশিয়া থেকে সিল্কের কাপড়, চীনামাটির বাসন আর মশলা কিনেছিল। এভাবেই ইউরোপ ও পূর্ব এশিয়ার উভয় স্থানের অর্থনীতিতে গতির সঞ্চার হয়। মেক্সিকোর খনি থেকে তোলা সোনা আর রূপা ইউরোপের ব্যবসায়ীদের হাত ঘুরে গিয়ে পৌঁছায় চীনের সিল্ক ও চীনামাটি ব্যবসায়ীদের টাকার থলেতে। কর্টেজের মতো স্বর্ণই যার একমাত্র ওষুধ, সেই রোগে আক্রান্ত না হলে কি চীনা ব্যবসায়ীরা সোনা আর রূপার বিনিময়ে তাদের পণ্য বিক্রি করত? এখন প্রশ্ন জাগে, চীনা, ভারতীয়, মুসলিম ও স্পেনীয় এই বিভিন্ন জাতির মধ্যে এমন কিছুই ছিল না যাতে তাদের সবাই বিশ্বাস করে, কিন্তু মুদ্রা তৈরির বেলায় সোনা ব্যবহার করেছে এদের সবাই। এই একই কাজ, এদের কারো মধ্যে কোনো মতবিরোধ নেই। কিভাবে সম্ভব হলো এটা? এমন কি হতে পারতো না যে একই সময়ে মুদ্রা হিসাবে স্পেনীয় ব্যবহার করছে সোনা, মুসলিমরা বার্লি, ভারতীয়রা কড়ি আর চৈনিকরা সিল্ক? এর একটা উত্তর পাওয়া যায় অর্থনীতিবিদদের কাছ থেকে। দুটো অঞ্চলের মধ্যে যখন একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে, তখন চাহিদা আর যোগানের ভারসাম্য রাখতে বহনযোগ্য পণ্যগুলোর দাম সমান হয়ে যেতে থাকে। এটা বোঝার জন্য ভাবুন, ভারত এবং ভূমধ্যসাগরীয় এলাকার মধ্যে যখন ব্যবসা বাণিজ্য শুরু হলো, ভূমধ্যসাগরীয় এলাকায় তখন সোনা মর্যাদার চিহ্ন, তাই তার মূল্যও বেশি। ওদিকে তখন ভারতের সোনার কানাকড়িও দাম নেই। এরপর কি হলো? ভ্রাম্যমাণ বণিকেরা দেখল ভূমধ্যসাগর আর ভারতে সোনার দামে অনেক ফারাক, তাই লাভের আশায় তারা ভারত থেকে সস্তায় সোনা কিনে ভূমধ্যসাগরে চড়া দামে বেচতে শুরু করলো। এর ফলে ভারতের সৃষ্টি হলো সোনার আকাশ ছোঁয়া চাহিদা, তাই সেটার দামও গেল বেড়ে। ওদিকে ভূমধ্যসাগরের দিকে সোনার যোগান দ্রুত বেড়ে যাওয়ায় তার দামও কমতে লাগলো। এর ফলে কিছুদিনের মধ্যেই দুই জায়গাতেই সোনার দাম কাছাকাছি এসে গেল। তখন ভারতীয়দের কাছে সোনা তেমন দরকারি বা মূল্যবান না হলেও ভূমধ্যসাগরে এটার ব্যাপক চাহিদা দেখে তারাও এটাকে মূল্যবান ভেবে নিল। একইভাবে আমরা যখন দেখি একজন মানুষ, সে বন্ধু হোক বা শত্রু, কড়ি বা ডলার কিংবা ইলেকট্রনিক তথ্যকে মূল্যবান বলে বিশ্বাস করছে, তখন সেই বিশ্বাস আমাদের মধ্যেও সঞ্চারিত হয়। এভাবে সেই জিনিসটার ওপর সব মানুষের যৌথ বিশ্বাস আরো পাকাপোক্ত হয়। খ্রিস্টান ও মুসলমানরা তাদের ধর্মীয় বিশ্বাসে এক হতে পারেনি, কিন্তু একই মুদ্রা ব্যবস্থায় বিশ্বাস করেছে ঠিকই। এর কারণ হলো, ধর্মের ক্ষেত্রে বেঁধে দেওয়া কোনো কিছুতে বিশ্বাস করলেই হয়, কিন্তু মুদ্রার বেলায় অন্যরা যা বিশ্বাস করে তাতেই নিজের বিশ্বাস স্থাপন করতে হয়। হাজার হাজার বছর ধরে অনেক দার্শনিক, ধর্মপ্রচারক ও চিন্তাশীল ব্যক্তি টাকাকে হেয় করেছেন, বলেছেন অর্থই অনর্থের মূল। কিন্তু তারপরেও মানুষের সহিষ্ণুতার চূড়ান্ত নিদর্শন হলো টাকা। মানুষের ভাষা, আইন কানুন, সংস্কৃতি, ধর্ম ও সামাজিকতার চেয়ে টাকা
অনেক বেশি উন্মুক্ত আর সার্বজনীন। টাকা হলো মানুষের তৈরি একমাত্র জিনিস যা সব রকম সাংস্কৃতিক দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। টাকার কাছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সব মানুষই সমান। যে মানুষটাকে আমরা চিনি না বা বিশ্বাস করি না, তার সঙ্গেও আমাদের নির্দ্বিধায় আর্থিক লেনদেন করতে পারি এই টাকার বদৌলতেই। টাকার মূল্য। সব ধরনের মুদ্রার দুটো বৈশিষ্ট্য থাকে। ক, সার্বজনীন বিনিময়যোগ্যতা। প্রাচীন আলকেমিস্টরা যেমন যে কোনো কিছুকে সোনা বানাতে পারতেন বলে বলা হয়, তেমনি টাকাও যে কোনো কিছুকে যে কোনো কিছুতে পরিণত করতে পারে। যেমন জমিকে আনুগত্যে কিংবা সন্ত্রাসকে শিক্ষায়। খ, সার্বজনীন বিশ্বাস। যেকোনো দুজন মানুষের মধ্যে কোনো কাজে লেনদেনের মাধ্যম হতে পারে টাকা। এই দুটো নীতির কারণে এই পৃথিবীর লাখ লাখ মানুষ বাণিজ্য ও শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। যখন যে কোনো কিছুকে যে কোনো কিছুতে রূপান্তর করা সম্ভব হয়, আর যখন সব মানুষ একই ধারণায় বিশ্বাস করে, তখন ঐতিহ্য, মানবিক সম্পর্ক আর মূল্যবোধে ভাঙন ধরে, আর এদের জায়গা নিয়ে নেয় চাহিদা যোগানের হিসাব। মানুষের পরিবার ও সমাজ যেসব ভিত্তির উপর গড়ে ওঠে, তার মধ্যেও আছে মর্যাদা, সততা, আদর্শ, ভালোবাসার মতো কিছু জিনিস। এগুলোর প্রত্যেকটি অমূল্য। এগুলো বাজারে বেচাকেনা হয় না, টাকায় এগুলোর দাম নির্ধারণ করা হয় না। এসব মানবীয় গুণের জন্যই মা-বাবা তার সন্তানকে দাস হিসেবে বিক্রি করতে পারে না। একজন ধার্মিক পাপ করতে পারে না, একজন অনুগত সৈনিক দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। নদীর খরস্রোতা যেমন বাঁধের ফাটল ভেদ করে যেতে চায়, তেমনি টাকাও ভেঙে দিতে চায় মানুষের এই নীতি ও আদর্শের দেয়াল। বাবা-মা পরিবারের অন্যদের খাবার জোগাতে নিজের সন্তানকে বেচে দিয়েছে, এমন কথাও শোনা যায়। ধার্মিক মানুষও চুরি করে, মানুষকে ঠকায় বা হত্যা করে টাকার জন্য। আবার সে টাকা খরচ করে প্রার্থনালয়ে, স্রষ্টার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য। উচ্চাকাঙ্ক্ষী সৈনিক টাকার বিনিময়ে হাত মেলায় শত্রুর সঙ্গে। টাকার আরো অন্ধকার দিক আছে। টাকা অপরিচিত মানুষদের মধ্যে একটা সার্বজনীন বিশ্বাস তৈরি করতে পারে বটে, কিন্তু এই বিশ্বাস কখনো মানুষ, সমাজ, মানুষের মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হয় না। সে বিশ্বাস কাজ করে কেবল টাকার উপরেই। আমরা একজন অপরিচিত মানুষকে, এমনকি পাশের বাড়ির মানুষটাকেও বিশ্বাস করি না, কিন্তু তার পকেটের টাকাকে বিশ্বাস করি ঠিকই। টাকা ফুরালে ফুরায় সেই বিশ্বাসও। টাকা যতই মানুষের সমাজ, ধর্ম ও রাষ্ট্রের নীতি ও আদর্শে ফাটল ধরায়, ততই এই পৃথিবীতে ধীরে ধীরে পরিণত হয় মানবিক অনুভূতিহীন একটা বাজারে। মানুষের অর্থনৈতিক ইতিহাস দ্বন্দ্বময়। যে মানুষ একদিকে অপরিচিত মানুষের সঙ্গে লেনদেন করছে টাকার উপর নির্ভর করে, সেই মানুষই আবার শঙ্কিত হচ্ছে টাকার কাছে মানবিক সম্পর্ক ও মূল্যবোধ হারানোর ভয়ে। টাকার জন্যই মানুষ নীতি ও আদর্শকে পায়ে ঠেলছে, আবার মানুষই টাকার কাছে সবকিছু বিকিয়ে না দেওয়ার জন্য চেষ্টা করছে প্রাণপণ। ইদানিং মানুষ ধরেই নিয়েছে যে টাকার আগ্রাসনকে হয়তো রাষ্ট্র, ধর্ম ও সমাজের চেষ্টায় আর প্রতিহত করা যাবে না, কিন্তু সেটা আসলে ঠিক নয়। এমন অনেকবারই হয়েছে যে বীর যোদ্ধা, গোঁড়া ধার্মিক আর সচেতন নাগরিকেরা চতুর ব্যবসায়ীদের সব হিসাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অর্থনীতিরই মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাই সমগ্র মানবজাতি কিভাবে এক হলো, সেটা বুঝতে হলে শুধু অর্থনীতির দিক থেকে চিন্তা করলেই হবে না। এই সুদীর্ঘ সময়ে হাজারো ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ মিলে যে একটা বৈশ্বিক সমাজ গড়ে তুলেছে, এর পেছনে সোনা আর রূপোর বড় ভূমিকা আছে ঠিকই, কিন্তু তাই বলে ইস্পাতের কথাটা ভুলে গেলে চলবে না। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের ১০ম অধ্যায়। আশা করি আমাদের বইগুলো আপনাদের ভালো লাগছে। আমাদের বইগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই বইগুলো সবার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।